স্ত্রীর শাশুড়িকে জবাইয়ের পর শিশু সন্তানকে কোলে নিয়ে কলাবাগান থানায় হাজির যুবক হৃদয়। পুলিশ বলছে দাম্পত্য কলহের জের। পুলিশ হবে মানুষের অকৃত্রিম বন্ধু বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা, ক্ষমতা ও দায়িত্ব মিলিয়ে গঠন হবে গণমাধ্যম কমিশন, জানিয়েছেন তথ্যমন্ত্রী। গ্যাস সংকটে ঘরে বাইরে বেগতিক অবস্থা। বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সরকারি পরিকল্পনায় বিশ্লেষকদের আপত্তি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস সহ নৌ পরিবহন নিশ্চিতে কাজ করছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমন্বিত বৈঠকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার সচিবালয়ে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে এ বৈঠক হয়। পরে মন্ত্রী জানান, ঢাকার চারপাশে 4টি নদীতে নৌপথ চলাচল নিশ্চিতে কাজ করছে সরকার। ৪২৪টি জায়গায় বর্জ্য অপসারণের পর দূষণমুক্ত করে নৌপথে অবাধে চলাচল নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর ২ মাস পরে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে। চারপাশে নদীকে দূষণমুক্ত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, নদীতে আবর্জনা যেন ফেলা না হয় সেজন্য পার বাধা সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ধারালো ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে জবাই করে হত্যার পর নিজেই থানায় গিয়ে ধরা দিয়েছেন হৃদয় নামে এক যুবক। সাথে ছিল তার ৯ মাসের শিশু সন্তান। রবিবার সকাল ৯টার দিকে কাঁঠাল বাগানের একটি ফ্ল্যাটে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। দাম্পত্য কলহের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানান কলাবাগান থানার ওসি ফজলে আশিক। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রবিবার সকাল ৯টার দিকে কাঁঠালবাগান আলামিন মসজিদের পাশের ৫তলা ভবনের ৫ম তলার ফ্ল্যাটে হত্যা করা হয় রাত্রি ও তার মা ফিরোজা বেগমকে। রাত্রির লাশ রুমে পড়ে থাকলেও হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার মা ফিরোজার। রাত্রির বাবা ফারুক আহমেদ জানান, তার মেয়ের জামাই বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাদেরকে। ও কইছে যাইবে না, তারপর ওই বিয়ে খাইতে গেছে। ওর আরো 2জন বন্ধু নিয়ে গেছে, ওরা হলো নেশা করে। তা ওগুলা নিয়ে মেয়ে আর কি ওরা কিছু বলছিল, বলার পরে মনে করেন কইছে তুমি হ্যাঁ করে আনলাগা বাড়িতে। এইটা নিয়ে তর্ক বিতর্কতে কি আছে, শুক্রবার সকালে চলে আসছে, বিয়ে খায় না। আমার ছোট পোলা ছিল আর আমার মেয়ে আর আমার ওয়াইফ, 3জনেই থাকে বাসা। আজকে আমি তো মনে হয় দোকানে, পরে ওই ছোটো পোলারও মনে হয় এই অবস্থা থেকে ছোটো পোলা পলাই গেছে ছাদেতে নামে গেছে। মনে হয় আমার যেইটা থাকে পুকুর পারে হ্যার কাছে, আমার যেইটা কার ডাক দিয়েছে পরে পরে ডাকছে, ভাইয়া তাড়াতাড়ি বাসে দাও, মারে আর আবার মারে লাইতেছে। হৃদয় আগে থেকে নেশা করত, তা জানার পর মেয়ের ডিভোর্সও নেন ফারুক। তারপরে আবারও হাতে পায়ে ধরে রাত্রিকে বিয়ে করেন হৃদয়। এরপর থেকে নানাভাবে টাকার জন্য চাপ দিচ্ছিল হৃদয়, অভিযোগ রাত্রির বাবার। ঢাকার থাকতে মনে হয় অনেক ইয়ে করছে, পরে আমি থানায় জিটি করছি, আলতা বাইরে দিয়ে ইয়ে করেছি থানায়। করানোর পরে আপনার আমি সারাই নিয়ে আসছি, মেয়েরে সারাই লাইছি টোটালে। এরপর আবার ও আমার বড় ভাই ভাবি একবারে দৈরিয়া মনে করেন যেমন মায়ের বুঝা টুজা কামিন করছে। অনেক আগের থেকে বলে আমাকে গাড়ি কিনে দেওয়ার জন্য। আমি তো খুশি, আমি কিনে দিব, আমার কিছু ঋণ টিন আছি, ঋণগুলো হতমত করে এরপর আমি তোমার দেশ। স্ত্রী ও শাশুড়িকে হত্যার পর ৯ মাসের শিশু সন্তান নিয়ে থানায় গিয়ে হাজির হয় ঘাতক হৃদয়। পারিবারিক মানে বিষয় নিয়ে সে অতিষ্ঠ আর কি। তার বউয়ের সাথে মাঝে মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো এবং তার শাশুড়ি তার মানে মেয়ের পক্ষ নিয়ে সবসময় দেখা যাচ্ছে যে জামাইয়ের সাথে তর্ক বিতর্ক করতো শাশুড়ি নিজেও। তো এইটা অহরহ নাকি বেশ কিছুদিন যাবৎ চলছেই তাদের মধ্যে সংসারে। এই কারণে স্বামী অতিষ্ঠ হয়ে গেছে আর কি, বিষয়টা এরকম। হত্যার পেছনে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত আধুনিক প্রযুক্তি বান্ধব ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম BCS পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ সদস্যরা কাজ করবেন। ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং একটি শান্তিপূর্ণ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনারা ভূমিকা পালন করবেন। স্বাধীনতা, ক্ষমতা ও দায়িত্ব একত্রিত করেই সরকার গণমাধ্যম কমিশন গঠন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে আয়োজিত রাজনীতি, ক্ষমতা ও সাংবাদিকতার আন্তঃসংশ্লেষ, তথ্য বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সাংবাদিকদের লক্ষ্য হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। AI এর যুগে অপতথ্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সরকার অপতথ্য মোকাবেলায় কাজ করে যাচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেন, বস্তু নির্ভর সাংবাদিকতা দেশ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। তাই দেশকে দক্ষ, সৃজনশীল সাংবাদিক তৈরির দিকে এগিয়ে যেতে হবে। অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকেই একমত পোষণ করেন না, কিন্তু এটা আমরা মাঠে থাকতে গিয়ে বা ব্যবস্থাপনার দায়িত্বে থাকতে গিয়ে দেখছি যে অবশ্যই ফ্রিডম অফ জার্নালিজমটা একটা চ্যালেঞ্জ ছিল, আছে এখনো, কিন্তু তার চেয়ে তো অনেক বেশি জায়গা দখল করে ফেলেছে অপতথ্যের চ্যালেঞ্জ, বিকৃত তথ্যের চ্যালেঞ্জ। সাংবাদিক কমিশন, গণমাধ্যম কমিশন এটা আমরা করার কাজে হাত দিয়েছি। এটা খুব ধীরে সুস্থে এগোচ্ছে এই কারণেই যে এই ক্ষমতা এবং এই স্বাধীনতা সহই যেন, এবং এই দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা এবং এই দায়িত্ব, এই তিনটি কম্পোনেন্টকে অ্যাসেম্বল করেই আমরা একটা গণমাধ্যম কমিশন গঠন করতে চাচ্ছি। দেশে আর কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় গিয়ে যারা বৈষম্যমূলক আচরণ করছেন শেষ পর্যন্ত রাজনৈতিক মাশুল তাদেরই দিতে হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির প্রথম দফাতেই যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারে যাওয়ার পর সেই অঙ্গীকার থেকে সরে এসেছে। জামায়াত আমির আরও বলেন, অতীতের নির্যাতনের অভিজ্ঞতা ভুলে বিএনপি এখন সেই ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি করছে। বিরোধী মত দমন এবং ভিন্ন মতকে দমিয়ে রাখার প্রবণতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হলে জনগণও একসময় সরকারকে প্রত্যাখ্যান করবে। সভায় বিরোধী নেতারা অভিযোগ করেন, বিএনপি জাতির প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমনের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। নিজেরাই তাদের ৩১ দফার প্রথম দফায় সংস্কারের কথা বলেছে এবং নিজেরা ইলেকশনের সময় দাবি জানালেন, এখন সেটাই তারা মানেন না। এখন তারা বলেন যে এটা সংবিধানে নাই। আরে ভাই, সংবিধানে তো ২৬ সালের নির্বাচনও তো নাই। যদি সংবিধান খুঁজেন তাইলে এখন কোনো পার্লামেন্ট নাই। সংবিধান খুঁজলে এখন বর্তমান যে সরকারি দল ওটাও নাই, বর্তমান যে বিরোধী দল তাও নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। উইল অফ দ্য পিপল রিয়েল ইজ দ্য সুপ্রিম ল। এর ভিত্তিতে এটা হয়েছে, জনগণ এটাই মেনে নিয়েছে। গ্যাস সংকটে একদিকে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে বাসা বাড়িতে জ্বলছে না চুলা। সব মিলিয়ে অবস্থা বেগতিক। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস।
আবার গ্যাসের স্বল্প চাপে রান্না নিয়ে ভোগান্তিতে রাজধানীর অধিকাংশ এলাকার বাসিন্দা। তবে আগামী 2-1 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে বলে আশাবাদী সিএনজি সংশ্লিষ্টরা। মিসবাহ রহমানের রিপোর্ট। সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন থেকে শুরু করে বাসাবাড়ির গ্যাসের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে জনজীবনের বিভিন্ন স্তরে। সরবরাহ স্বাভাবিক না হলেই ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা। গ্যাস নিতে দীর্ঘ লাইন, একটি গাড়ি স্টেশনে ঢুকতেই অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কোথাও আবার গ্যাসের চাপ এতটাই কম যে এতে স্বাভাবিকভাবে সিএনজি সরবরাহ করা যাচ্ছে না। 4 ঘন্টা 10 মিনিট হয়েছে, আমার গ্যাস ঢুকে 2500 টাকার, গ্যাস ঢুকতে আছে অনলি 700 টাকার। এটা আমি কয় কিলোমিটার গাড়ি ছিলাম বলেন ভাই? 12টা বাজে 300 টাকার গ্যাস পাইছি। আমার গাড়িতে 700 টাকার গ্যাস লোড করা যায়, 300 টাকার গ্যাস পাইছি। কালকে আবার গ্যাস নিতে হবে। আমাদের 8 ঘন্টা ডিউটি, এখন আমাদের 13 ঘন্টা করতে হয়, কারণ গ্যাসের জন্য 5 ঘন্টা আমাদের বেশি খাটতে হয়। তো এই সব সমাধান শেষ না হলে তো আমরা চলতে পারতাছি না। পর্যাপ্ত গ্যাস না পেয়ে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জীবন যেন দুর্বিষহ হয়ে গেছে ভাড়ার গাড়ি চালকদের। আমরা কেমনে চলি, মালিক ধর জমা কম নেয় না, বিশাল সমস্যা আছে। আমরা অনেক কষ্ট দিন যাইতেছে, মানে এটা বলার মতন না। ফ্যামিলি চালাতে মানে আমি এই মাসে ঘর ভাড়া এখনো জোগাড় করতে পারি না, 5 তারিখে ঘর ভাড়া দিতে হবে, এই পরিস্থিতিতে আছি। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ছে বাসা বাড়িতেও। দিনের গুরুত্বপূর্ণ সময়ে বন্ধ থাকে রান্নার চুলা, রান্নার কাজ ব্যাহত হয়, বাড়তি ভোগান্তিতে নগরবাসী। গ্যাসের এই দীর্ঘ সংকটে যেমন পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না সিএনজি স্টেশনগুলো, তেমনি বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন তারা। 3টা কম্প্রেসার এটা ফুল টাইম চলতেছে, কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না। কারণ একটা যদি বন্ধ করি তাহলে দেখা যাবে যে এক গাড়িতে যেখানে 200 টাকা ঢুকতে হচ্ছে 50 টাকা ঢুকবে। আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলেকট্রিক বিলের কারণে। আমাদের যদি 3 ভাগের 1 ভাগ সেল হয়, আমরা যে কমিশন পাই সেই কমিশন দিয়ে আমাদের ইলেকট্রিক বিলের দায় মেটানো কোনোভাবেই সম্ভব না। গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশে গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি সরবরাহ ব্যবস্থা বাড়ানোর দাবি সাধারণ মানুষের। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সরকারের পরিকল্পনা ইতিবাচক নয় বলে মনে করেন বিশ্লেষকরা। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলমের মতে, বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে গেলে মনোপলি বাজার তৈরি হবে, খরচ বাড়বে নাগরিকদের। আর অর্থনীতিবিদ মাহফুজ কবির বলছেন, বিদ্যুৎ জ্বালানি খাতে শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা না থাকায় নতুন সংকট তৈরি হবে। রিপোর্ট ঈশান নাসরুল্লাহর। সরকারের তথ্য বলছে, বর্তমানে দেশে যৌথ কেন্দ্র ও আমদানি সহ প্রায় 60% বিদ্যুৎ আসে বেসরকারি খাত থেকে। উৎপাদিত বিদ্যুৎ দেশ জুড়ে বিতরণ করছে 6টি প্রতিষ্ঠান। কিন্তু বিদ্যুৎ উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হওয়ায় এ খাতে ব্যাপক ভর্তুকি গুনতে হয় সরকারকে। এর সাথে লোকসান, বকেয়া ও সিস্টেম লস যুক্ত হয়ে প্রতি বছরই দেনা বাড়ছে সরকারের। এমন পরিস্থিতিতে বিতরণ ব্যবস্থাকে বেসরকারি খাতের অধীনে দিতে চাইছে সরকার। অর্থনীতির হিসাবে এ ধরনের পদক্ষেপ ইতিবাচক মনে হলেও তা দীর্ঘমেয়াদে বিপত্তির কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এর ফলে বিদ্যুৎ খাত মাফিয়াদের হাতে চলে যেতে পারে। এখন এটা ভয়াবহ রকমের লুজিং কনসার্ন, এবং এটাকে প্রফিটেবল করতে যে এটা দাম বাড়ানো হয়েছে, দাম বেড়েছে, যেসব কলাকৌশল নিয়ে দাম বাড়ার কারণে ট্যারিফ বেড়েছে এবং লুণ্ঠন বেড়েছে, করাপশন বেড়েছে, লোকজনের অদক্ষতা বেড়েছে। কারণ যেহেতু প্রাইভেট হয়ে যাবে, সরকারের মালিকানায় থাকবে না, সরকারের লোকজন অকর্মণ্য হয়ে গেছে। এই যে কনসিকুয়েন্সগুলো, অভিঘাতগুলো তৈরি হয়েছে, সেই অভিঘাতগুলো থেকে এখন সরকারকে বেরোনো অর্থ এই নয় যে আবার বেসরকারিকরণ করে দেওয়া, অর্থাৎ যা সরকারি আছে তার বেসরকারিকরণ করতে হয়, তাহলে আর সরকারের অস্তিত্ব থাকবে না। তো এখন যদি প্রাইভেটাইজের কথা বলি, তাহলে 1-2 কোম্পানি আসবে, তারাই কিন্তু নিজেরা ভাগ বটারা করে দেশের কিন্তু জনগণের উপরে এটা চিন্তাবাদের ভূতের মতো হবে। সুবিধাভোগী কোম্পানি আছে যারা এই যে এই সরকারের প্রভাবলের মধ্যে থেকে তারা কিন্তু বিপুল পরিমাণে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা এখন দেশের যে নাগরিক হিসেবে স্বীকার করতে চায় না। তো এই হচ্ছে বাস্তবতা, যে আমাদের দেশের দেশপ্রেমিক যদি ভালো কোম্পানি থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের এই প্রাইভেট সেক্টরে এখানে সাপ্লায়ার হিসেবে যদি আমরা তাদেরকে দেখতাম, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। বরং তারা যেটা করে যে এই সরকারি বিভিন্ন রকমের সুবিধা আদায় করতে চায়, দেশের সেবা দিতে চায় না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সহ বিদ্যুৎ জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা শক্তিশালী নয় মন্তব্য করে তারা বলেন, ভোক্তাদের উপর দামের বোঝা চাপিয়ে দেবে বেসরকারি খাত। আমাদের আসলে এই রেগুলেশনটা বা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এখনও পর্যন্ত কোনো শক্ত ভিত্তির উপরে দাঁড়ায়নি, এবং এখানে যখনই আসলে অতীতে এই রেগুলেশনগুলো হয়েছে বা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যখন কোনো আইন হয়েছে,
বা এই দাম নির্ধারণ করা হয়েছে তখন একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা অর্জন করেছে এবং এটা অত্যন্ত দুঃখজনক। দেশের অর্থনীতির বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে এই কুইক রেন্টাল সেগুলোতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। সুবিধাবাদী চক্র যারা আছে তো তাদের হাত থেকে কিভাবে দেশের এই বিদ্যুৎ জ্বালানি খাতটাকে দূরে রাখা যায়, তো সেটার জন্য খুবই শক্ত পলিসি দরকার। সরকারের বিল বকেয়া থাকতেছে, ঘাটতি থাকতেছে, সরকারের কিস্তি পরিশোধ করতে পারছে না। এরকম একটা অবস্থায় সরকার ঢালাওভাবে বিনিয়োগ আকর্ষণ করার নীতিতে অগ্রসর হচ্ছে, মানে আগের সেই ধারাবাহিকতাই চলছে। এখানে কোনো ট্রান্সফরমেশন, পলিসিগত ট্রান্সফরমেশন হয়নি। পলিসিগত ট্রান্সফরমেশন তো হতে হবে আরও উপর থেকে। পরিকল্পনা কমিশন যেখানে অকার্য হয়ে গেছে, যেখানে একটা রাষ্ট্রের পরিকল্পনা কমিশনের মাথা দিয়ে সব কিছু আসার কথা, সেখানে সে মাথা অকার্য হয়ে গেছে, মাথায় সক্রিয় হচ্ছে না, মাথাবিহীন রাষ্ট্র হয়ে গেছে। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে সরকারের খরচ পড়ে 12 টাকা 34 পয়সা। অন্যদিকে প্রতি ইউনিট বিদ্যুতের গড় বিক্রয় মূল্য 7 টাকা 4 পয়সা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ তার 4 সহযোগীর 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3-এর বিচারক মুতাসিম বিল্লার আদালতে পুলিশ হত্যা ও অস্ত্র আইনের 2 মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড চাওয়া হয়। পরে শুনানি শেষে তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা সীমান্ত থেকে ডেভিড ইমন ও তার 4 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার সকালে তাদেরকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্ত্রী শাশুড়িকে জবাইয়ের পর শিশু সন্তানকে কোলে নিয়ে কলাবাগান থানায় হাজির যুবক হৃদয়। পুলিশ বলছে দাম্পত্য কলহের জের। পুলিশ হবে মানুষের অকৃত্রিম বন্ধু বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা, ক্ষমতা ও দায়িত্ব মিলিয়ে গঠন হবে গণমাধ্যম কমিশন, জানিয়েছেন তথ্যমন্ত্রী। গ্যাস সংকটে ঘরে বাইরে বেগতিক অবস্থা। বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সরকারি পরিকল্পনায় বিশ্লেষকদের আপত্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।